একটা সুখবর নিয়ে উত্তাল টালমাটাল বিসিবিতে আবারও এসেছে পরিবর্তন। ফারুক আহমেদের পরিবর্তে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের টেস্ট ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশের বিসিবির ১৬তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি। আমরা আমিনুল ইসলাম প্লাস ফারুক আহমেদ সম্পর্কে আরো বিস্তারিত জানবো মিলন ভাইয়ের কাছ থেকে। এই যে বুলবুল আহমেদ প্রেসিডেন্ট হলে প্রক্রিয়াটা আসলে কিভাবে ছিল? যে আমরা কিন্তু একটা গুঞ্জন শুনতে পেয়েছিলাম যে বাংলাদেশ ক্রিকেটটা নিষেধাজ্ঞা একটা সংখ্যায় পড়তে পারে। তো সেখান থেকে আসলে প্রসিডিউরটা কিভাবে হলো? এখানে বলবো যে প্রথমে বলবো যে ফারুক আহমেদ তিনি যেভাবে বিসিবির জাতীয় ক্রীড়া পরিষদের এনএসসির কাউন্সিলর হয়ে এসেছিলেন, উম, আমিনুল ইসলাম বুলবুলও কিন্তু সেই একইভাবে এসেছেন। তবে আমিনুল ইসলাম বুলবুলকে কিন্তু ওই আগের যে ফারুক আহমেদের যে কাউন্সিলরশিপ ছিল তার জায়গায় আনেননি, অন্য আরেকজনের কাউন্সিলরশিপের পরিবর্তে তাকে দেয়া হয়েছে। এখন একটা জিনিস হলো যে তারা কিন্তু ওই বিসিবির আর্ট ডিরেক্টর তাদের পরিচালনা পর্ষদের নির্বাচনে নির্বাচিত হয়ে আজকে বিকেলে আমিনুল ইসলাম বুলবুলকে সভাপতি হিসেবে নির্বাচন করা হয়েছে। তা আর আপনি আরেকটা বিষয় বলছিলেন যে আইসিসির নিষেধাজ্ঞা সংজ্ঞায় থাকবেন কি থাকবেন না। দেখেন এটা একটা বিষয় আমি বলতে পারি যে আহ, বাংলাদেশ সরকারের গ্রিন সিগন্যাল পেয়েই কিন্তু আমিনুল ইসলাম বুলবুল ঢাকায় এসেছেন। আর আরেকটা কথা আপনাকে মাথায় রাখতে হবে যে বুলবুল কোথায় কাজ করেন, কোথায় কাজ আমরা করতেন। কিন্তু জানি যে বুলবুল আইসিসির গেম আইসিসির ডেভেলপমেন্ট, এরপরে হচ্ছে গেম এডুকেশন প্লাস হচ্ছে হাই পারফরমেন্স ইউনিট নিয়ে কাজ করতেছেন। করছেন, তো সেখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনি ৩ মাসের জন্য ছুটি নিয়ে এসেছেন। হ্যাঁ, ৩ মাসের জন্য ছুটি নিয়ে বিসিবির প্রধানের দায়িত্ব নিয়েছেন। হুম। এখন পরবর্তীতে তিনি কি ৩ মাস পরে কি তার টাইমটা বাড়াবেন নাকি আবার তিনি পরবর্তীতে আইসিসিতে চলে যাবেন? এখন দুইটা প্রশ্ন আসে, একটা হচ্ছে যে তার আজন্ম লালিত স্বপ্ন ছিল বাংলাদেশের ক্রিকেট বোর্ডে কাজ করা। হ্যাঁ, হ্যাঁ, যেজন্য কিন্তু আসিফ মাহমুদ সজীব ভাই যখন তাকে বলল যে আপনি কি বাংলাদেশের ক্রিকেট বোর্ডে কাজ করতে চান কিনা, তখন কিন্তু মানে বুলবুল ভাইকে বলা হয়নি যে আপনি কি সভাপতি হতে চান নাকি পরিচালক হতে চান। তাকে কিন্তু বলা হয়েছে যে আপনি পরিচালক, সরি, আপনি কোনো দায়িত্ব নেবেন কিনা। তখন কিন্তু তিনি সাথে সাথে রাজি হয়ে গেছেন। ওই কথাটাই আমি বলতে চাচ্ছিলাম যে তিনি কি করেছেন সারা বিশ্বে, যেখানে যেখানে ক্রিকেট একেবারে অনুর্বর ছিল, ক্রিকেটের চর্চা ছিল না, সেই সব জায়গায় কিন্তু তিনি কাজ করেছেন। অ্যাজ লাইক আফগানিস্তান, আরব আমিরাত, সিঙ্গাপুর, এমন অনেক দেশে ক্রিকেটের ডেভেলপমেন্ট নিয়ে তিনি কাজ করেছেন। তার যে জ্ঞান, ক্রিকেট মেধা, সেইটা দিয়ে কিন্তু তিনি ওইসব দেশের ক্রিকেট কালচারটাকে বা ক্রিকেটের চর্চাটাকে বা ক্রিকেটকে একটা জায়গায় নিয়ে গেছেন। আপনি আফগানিস্তানের কথাই চিন্তা করেন, কোথায় তিনি নিয়ে গেছেন আফগানিস্তানের হ্যাঁ, ক্রিকেটটাকে। যেখানে প্রথম দিকে আফগানিস্তানের ১১ জন নিয়ে দল গঠন করাই খুবই কঠিন হতো। খুবই কঠিন ছিল। অথচ আফগানিস্তান টি-টোয়েন্টি ক্রিকেট, ওয়ান ডে ক্রিকেট বা টেস্ট ক্রিকেট কিন্তু এখন যদি হয়তো র্যাঙ্কিং এর দিকে ওয়ান ডে বা টি-টোয়েন্টিতে একটু পিছিয়ে আছে, তারপরে কিন্তু তারা যথেষ্ট পরিমাণ এগিয়ে যাচ্ছে এবং এর এবং পেছনে ইন ফিউচার আমার মনে হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেটের থেকে আফগানিস্তান ফার ফার বেটার করবে। বেটার করবে, এর পেছনে অবশ্যই বড় অবদান বলতে হবে আমিনুল ইসলাম বুলবুলকে। সেই বুলবুল যিনি কিনা সারা বিশ্বে অস্ট্রেলিয়াতে কাজ করেছেন, সিঙ্গাপুরে কাজ করেছেন, তিনি চীনে কাজ করেছেন, তিনি আরব আমিরাতে কাজ করেছেন। এইসব জায়গায় কাজ করার সেই ব্যক্তি, সেই ব্যক্তিত্বকে বিসিবি কখনোই সুযোগ দেয়নি। এবার তিনি সুযোগ পেয়েছেন এবং এমন একটা বড় দায়িত্ব পেয়েছেন যে তিনি চাইলে ক্রিকেটের খোল নলচে পাল্টে দিতে পারেন। হ্যাঁ, ভাই, আমরা কিন্তু যতটুকু জানতে পেরেছি তিনি কিন্তু ক্লিন ইমেজের একটা মানুষ এবং বাংলাদেশে তার ইতিহাসটাও কিন্তু বেশ বড়ই। ১৯৯৯ বিশ্বকাপে তিনি বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন এবং তখন কিন্তু বাংলাদেশ পাকিস্তানের মতো পরাশক্তিকে হারিয়েছে এবং সেটার জন্যই কিন্তু বাংলাদেশ ক্রিকেটের আজকের অবস্থান। হুম। তো সেই কাজটা তিনি বাকি যে কাজগুলো হচ্ছে, আপনি যেসব দেশের কথা বলেন, আফগানিস্তান, আরব আমিরাত বা চায়নাতে যে কাজগুলো করেছে, তো আমরা কি এটা আশা করতে পারি যে তিনি বিনা বাধা বাংলাদেশে সেই কাজগুলো করতে পারবেন? না, এটা বলা যাচ্ছে না বিনা বাধায় তিনি কাজ করতে পারবেন। কারণ এই চেয়ারটা, এই বিসিবির চেয়ারটা একটা হট সিট। হুম। আপনি চিন্তা করেন ১৬তম সভাপতি তিনি। আগের সভাপতিগুলোর নাম আপনি খেয়াল করেন, আমি কয়েকটা নাম যদি বলি, আপনার সাবের হোসেন চৌধুরী, আলী আসগর লবি, মোস্তফা কামাল, তারপরে নাজমুল হাসান পাপন, মানে ইভেন ফারুক আহমেদ। আপনার সভাপতিগুলোর নামগুলো কি, নামের ভারে ওজন, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, এবং তারা কিন্তু বিসিবিতে আসতোই কিন্তু এই চেয়ারটার কারণে। তো এইখানে প্রচুর টাকা, আমরা জানি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা ধনী ক্রিকেট বোর্ড। এখানে ৯০০ কোটির উপরে ফিক্সড ডিপোজিট আছে, এখানে টাকা ছড়াছড়ি। কিন্তু যে পরিমাণ মনে করেন অর্থ আছে সেই পরিমাণ
ক্রিকেটটা কিন্তু মাঠের খেলায় ছড়িয়ে পড়েনি। তো এইখানে নিশ্চয়ই তিনি কতটা মানে নিজের ব্যক্তিত্ব ধরে রেখে এবং স্বাধীনভাবে কাজ করতে পারবেন, সেটা তার জন্য একটা চ্যালেঞ্জের বিষয়। তিনি যেসব চিন্তা চেতনা এবং তিনি যেসব স্বপ্ন নিয়ে এসেছেন, সেটা পারবেন কিনা। বিশেষ করে আজকে কিন্তু শুরুতেই তিনি বলেছেন তিনি একজন চিফ ফিনান্সিয়াল অফিসার নিয়োগ করতে চান। তার মানে অন্যান্য দেশে, বিশেষ করে অস্ট্রেলিয়া বা ওয়েস্ট ইন্ডিজে, তাদের অর্থের যে বাজেট বা অর্থের যে স্বচ্ছতা, এগুলো কিন্তু তাদের ওয়েবসাইটে ওপেন হ্যাঁ, দিয়ে দেয়। তিনিও কিন্তু বলেছেন যে ওয়েবসাইট চালু এটা করবেন। চালু করতে চান। এরকম আরো অনেক পরিকল্পনা তার আছে। তিনি দেখা যাক, এখন সময় বলে দেবে আসলে তিনি কতটা চ্যালেঞ্জ নিতে পারেন বা ঘরোয়া ক্রিকেট নিয়ে কিন্তু মানে একটা পরিকল্পনার কথা তিনি জানিয়েছেন। ঘরোয়া ক্রিকেটে যেরকম করে আফগানিস্তান বা আরব আমিরাত বা অন্যান্য দেশগুলোতে যেরকম করে মানে বয়স ভিত্তিক যে খেলাগুলো সেটা কিন্তু তিনি চালু করতে চাচ্ছেন এবং সেটা খুব শীঘ্রই। হ্যাঁ, এই শুধু তাই নয়, আমি আরেকটা জিনিস আপনার সাথে যোগ করি যে বাংলাদেশে আমি এমনও শুনেছি যে বিপিএল এ কিন্তু দেখেন প্রত্যেকবার বিপিএল হয় এবং বিপিএল থেকে কিন্তু আমাদের আউটকাম কি? আমরা কি আসলে বিপিএল থেকে একটা ভালো ক্রিকেটার পাই? একজন ফোকাস করে একটা ক্রিকেটারকে তুলে নিতে পারি যেটা আইপিএল করে। আইপিএল থেকে কিন্তু প্রচুর ক্রিকেটার ভারতের ন্যাশনাল টিমে কিন্তু জায়গা করে নেয় বা তারা কিন্তু ফোকাসে থাকে। সেই ক্ষেত্রে বিপিএলটা কিন্তু করার জন্য করা হয় বা অ্যাজ লাইক বিপিএল এর অনেক অনিয়ম শুনি, ফ্রাঞ্চাইজিদের সঙ্গে ক্রিকেটারদের সেই দ্বন্দ্ব, এইগুলো এবং অন্যান্য নানা ধরনের টাকা পয়সা দেয় না, পারিশ্রমিক দেয় না, স্পট ফিক্সিং, আপনার অন্যান্য ফিক্সিং, অনেক কিছু। মানে আমাদের বিপিএলটা এমন অবস্থা যে মানে নিউজের চাইতে, মানে খেলার চাইতে খেলার বাইরের একটা বাইরের নিউজগুলো নিউজ বেশি হচ্ছে। হচ্ছে। এমন আমি শুনেছি যে আমিনুল ইসলাম বুলবুল এসে এই বিপিএলটা বন্ধ করে দিতে পারেন এবং এটাও শুনেছি যে তিনি এই বিপিএল এর দরকার নেই, বিপিএলটা বন্ধ থাক, বরং আপনার জেলায় জেলায় বা বিভাগে আপনি যেটা বললেন যে টি-20 ক্রিকেট টুর্নামেন্ট অন্য জৌলুসে অন্য ফরম্যাটে চালু করবেন। তো এই যে আমরা আমরা কিন্তু দেখেছি যে বিগত বিগত বছর ফারুক আহমেদ কিন্তু বলেছিলেন যে নতুনত্বের একটা বিপিএল হবে, হুম, অথচ নতুনত্বের বিপিএল দেখেন কি হয়েছে। হ্যাঁ, তো সেই জায়গায় আমার মনে হয় যে যদি বিপিএল করতেই হয় সেক্ষেত্রে মানে যারা মানে সচ্ছল যেসব কোম্পানিগুলো বা যাদের ইতিহাস ভালো তাদের উপরে দায়িত্বটা যদি অর্পণ করে তাহলে সেক্ষেত্রে হয়তো একটা ভালো আউটপুট আসতে পারে। অবশ্যই, আর অবশ্যই। একবারে যেহেতু বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ আসর একবারে বন্ধ করে দিলে কিন্তু ক্রিকেটের একটা ক্ষতি হয়ে যেতে পারে। না, আমি আহ আমি বলব যে আসলে ক্ষতি বলতে ওইখানে আপনি বিপিএলটাকেই অন্য ছকে করেন। আপনি হুম হুম যেভাবে হুম। করতে চাচ্ছেন, আপনার ঘরোয়া ক্রিকেটে তো ডিপিএল আছে। অন্যান্য ফ্র্যাঞ্চাইজি বা ৪ দিনের লিগ আছে বা অন্য যেসব টুর্নামেন্টগুলো আছে, অন্য যেসব প্রতিযোগিতাগুলো, ওগুলো কন্টিনিউ করেন। আসলে বিপিএলটাকে তো আসলে পেশাদারিত্বের মোড়কে সর্বোচ্চ আসর বলা হচ্ছে এবং এখানে হয় কি যে ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুটা কিন্তু ভাই এখানে চলে আসে চলে যে আসে, ওটাই বলছি। বিপিএল ছাড়া বাকি যে মান যেমন লিটন দাস কিন্তু কিছুদিন আগে আমাদের কেমনটা বলেছিলেন হুম, যে একটা প্লেয়ার যদি মানে একটা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বা ঘরোয়া ক্রিকেট খেলে যদি সে 30 থেকে 50 হাজার টাকা ইনকাম করে সেখানে একটা ব্যাটের দাম এখন 50 হাজার টাকা, তাহলে সে কিভাবে একটা ব্যাট কিনবে বা আলাদা যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে সেগুলো কিভাবে কিনবে? এরপরে তার উপর যদি পরিবার একটা দায়িত্ব থাকে তখন কি সে ক্রিকেট খেলবে নাকি পরিবারটাকে দেখবে? পরিবারটাকে, হ্যাঁ, এটা একদম সত্যি কথা লিটন দাস।